যুধিষ্ঠির বলল, দুধ থেকে তো ঝামেলা সৃষ্টি হয়, পাশা খেলা তো ভালো জিনিস না। আর বুদ্ধিমান ব্যক্তি যারা, তাদের তো তাদের রুচি থাকার কথা না। আপনি কথাটা বলছেন, আপনার কি মত বলুন তো? আপনি তো যুধিষ্ঠিরের কথা বললেন। এটা দেখে কিন্তু বাকি কৌরবদের যে মানে মহিলা টহিলা, এরা কিন্তু একেবারে দেখো কি সেজেগুজে এসছে, এইটা হয়েছে কিন্তু ওখানে কি দেখতে তো পান না উনি, হ্যাঁ গন্ধ শুকেই বলেন যে ও আচ্ছা যেটা যুধিষ্ঠির, আচ্ছা নবরত্ন এটা তো যুধিষ্ঠির লাগায়, এরকম টাইপেরই হয়েছে। দুর্যোধন চলো খেলি, দুর্যোধন বলছে হ্যাঁ আমার তরফে শকুনি মামা খেলবে। তো যুধিষ্ঠির বলছে এটা কেমন কথা, খেপ খেলার তখন সেরকম একটা বোধহয় প্রচলন ছিল না। দুর্যোধন চালু করলেন, খেলা শুরু, শকুনি ফেললেন পাশা ফেলেই বললেন এই জিতলাম। যুধিষ্ঠির কিন্তু মোটামুটি একটা মোহে পড়ে গেছে, পড়ে গেছে, এইখান থেকেই গন্ডগোলটা হবে। হাজার হাতি আছে আমার কাছে, যুধিষ্ঠির বলছে আবার এই হাজার হাতি আমার যুদ্ধে শব্দ টব্দ হলে ভয় পায় না, লাগিয়ে দিলাম। আবার শকুনি যথারীতি আরেকবার ফেললো, আবার বললো এই জিতলাম। স্বর্ণমুদ্রায় পূর্ণ 400 ধনভাণ্ড। বাপরে বাপ, কত টাকা! আবার দিলে এই জিতে গেলাম, এই যে জিতে গেলাম। শকুনি বলছে আচ্ছা তুমি তো অনেক কিছু হারলে ভাই যুধিষ্ঠির, এবার আর কি আছে? পণের অযোগ্য সেই লোকটা, তাকে আমি পণ রাখছি। ভীম হলো কম্পন হলো, কৃষকঞ্চিত কেশী, পদ্ম পলাসাক্ষী, পদ্মগন্ধা রূপে লক্ষ্মী সমা, সর্বগুণান্বিতা প্রিয়াঙ্গদা, সেই দ্রৌপদীকে আমি পণ রাখছি। ভীষ্ম দ্রোণ মানে ঘেমে গেছে, মানে দরদর করে ঘাম পড়ছে, এটা কি হচ্ছে আমাদের সামনে, কি হচ্ছে? বিদুর মাথায় হাত দিয়ে বলছে বলেছিলাম। শকুনি পাশা খেলে বললে জিতে গেছি। কিচ্ছু না, দাসকে বলছে যাও তো পাঞ্চালীকে ডেকে নিয়ে এসো। আমরা একটা দরজার শট দেখতে পাই, দরজাটা ফাঁকা, সবাই অধীর একটা টেনশনে আছে, সবার মুখে অদ্ভুত একটা চিন্তা, আর দুর্যোধনের মুখে একটা তির্যক হাসি। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। কেমন আছেন আপনারা? আর এই যে আমাদের মজা করে মহাভারত বলাটাতে বা ভালোবাসা থেকে মহাভারত বলাটাতে আপনাদেরও যে আনন্দ হচ্ছে তা দেখে আমরা অত্যন্ত, যাকে বলে যার পর নাই আহ্লাদিত, আজকের প্রীত। হ্যাঁ, এবং আজকে আমরা মহাভারতের একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আমরা এখন একটা খুবই ইন্টারেস্টিং এপিসোডে ঢুকবো। তার আগে বলে দিই আমার গলাটা কেন ভাঙা, কারণ আমি একটি ছবি শ্যুট করেছি, তার জন্য প্রচুর চিৎকার করেছি, তার জন্য গলাটা ভেঙে গেছে। এবার যেটা ছবির প্রমোশন না, কিন্তু এটা হলো সাটেল প্রমোশন। এটা হলো আমিষ বলে একটা ছবি আসছে খুব শিগগিরই, প্রেত কথা থেকে, সেটা দেখতে ভুলবেন না, আর মাথায় রাখবেন আমিষ। সো মহাভারতে ফিরে আসি আবার। সাটেল ব্র্যান্ডিংগুলো ভালো হচ্ছে বল, আমি ছাড়ছিস না, কোথাও ছাড়ছি না। আরে একটা ভালো করে একটা মন দিয়ে একটা কাজ করছি, লোকের কাছে পৌঁছবে না তো, কিন্তু মহাভারতও তো লোকের কাছে পৌঁছতে হবে, সেটাও তো ইম্পর্টেন্ট। এই যে দুধ ক্রীড়া আগের দিন আমরা যে ছেড়েছি, বিদুর তো চলে গেল, চলো এমন একটা কাজ করে, নিয়তি কোথায় নিয়ে যায়, কুরুবংশের ধ্বংসের শুরু। তো এইখানে ব্যাপারটা হলো দুধ ক্রীড়া, মানে পাশা খেলা। বিদুর তো সেখানে পৌঁছলো ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির দেখেই বললেন আরে খত্তা মানে এখানে আবার লেখাও আছে দাসীপুত্র, বিদুরের একটা নাম। খত্তা মনে হচ্ছে আপনার দেখে মনে হচ্ছে মন মেজাজ ভালো নেই, মনে হচ্ছে কিছু হয়েছে, বলুন তো এনি প্রবলেম? তো বলে যে না, শুধু তাই বলে না, এনি প্রবলেম বলে না, বলছে আমাদের যে বৃদ্ধ রাজা, তার পুত্র সব নিয়ে সব দিক দিয়ে ঠিক আছে তো। কুশল জ্ঞাপনের পর বিদুর বলে যে দেখো, কুরুরাজ ধৃতরাষ্ট্র আমাকে যেটা বলেছে সেটা তোমাকে আমি বলি, তোমার যে ভাইরা তারা কিন্তু তোমরা যেরকম মহল বানিয়েছো বা সভা বানিয়েছো, প্রায় কাছাকাছি একটা সভা তারা বানিয়েছে, আর সেই জন্য তোমাদেরকে সেটা দেখতে নিমন্ত্রণ জানিয়েছে। তো তুমি এসো সবাইকে নিয়ে, তোমার ভাই সবকে নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে এসো, মানে ওই থাকে না নিমন্ত্রণে যে উইথ ফ্যামিলি, সপরিবার। তো বলছে যে এসো, ওখানে একটা খুব মানে ভালোভাবে দুধ ক্রীড়া হবে।
তোমরা এলে আমরা সবাই আনন্দিত হব। এই পুরোটা বলেছে কিন্তু ধৃতরাষ্ট্র এটা বলেছেন, বলে ওকে ওই মেসেজটা দিয়েছে। যুধিষ্ঠির বলল, দুধ থেকে তো ঝামেলা সৃষ্টি হয়, তো পাশা খেলা তো ভালো জিনিস না, আর বুদ্ধিমান ব্যক্তি যারা তাদের তো তাদের রুচি থাকার কথা না। আপনি কথাটা বলছেন, আপনার কি মত বলুন তো? আপনি তো যুধিষ্ঠিরের কথা বললেন, আপনার কি মত? বিদুর বলে যে আমি জানি যে দুধ হলো কলহের সূত্রপাত, মানে কোনো অপশন দুধ হলেই ঝামেলা হবে। আমি চেষ্টা অনেক করেছিলাম ব্যাপারটাকে বন্ধ করার, কিন্তু ধৃতরাষ্ট্র আমাকে পাঠিয়েছে, কি আর করবো, আমার তো ডিউটি আছে একটা। তো তুমি তো বুদ্ধিমান, তুমি বিদ্বান, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো যুধিষ্ঠির, আমার মনে হয় তুমি ডিসিশনটা ঠিক নিতে পারবে। যুধিষ্ঠির বলে, শকুনির সাথে খেলতে আমার একেবারেই ইচ্ছা নেই। কারণ প্রথমে জিজ্ঞেস করে যে কে কে আছে। হ্যাঁ, কে কে আছে, ও বলেছে সবাই আছে, শকুনি আছে, শকুনি খেলবে এবং ওটাই জিজ্ঞেস করছে কোন কোন অপোনেন্ট প্লেয়ার কারা, কাদের এগেনস্টে খেলতে হবে। তো যে শকুনি তো আছে, সে তো জানোই দারুণ দুধ ক্রীড়া করে এবং সে খুব মানে উৎসাহিত, মানে মুখিয়ে আছে তোমার সাথে খেলার জন্য। তাছাড়াও বিবিংশতি, চিত্রসেন, সত্যব্রত সবাই আছে। তো হ্যাঁ, তারপরে তো বললো, দেখো যুধিষ্ঠির বললো, শকুনির সাথে খেলার আমার একদম ইচ্ছা নেই, আই ডোন্ট লাইক হিম, আমার ভালো লাগে না লোকটাকে। তো কিন্তু ব্যাপারটা হলো, ধৃতরাষ্ট্র যখন ডেকেছে, তিনি তো আমার মানে জেঠু, পিতৃসম, এই মুহূর্তে তো উনি পিতৃসম, উনি ডেকেছেন, এটা তো না তো করতে পারি না। তাহলে কি করা যায়? এবার বাকি ডিসিশন তোমার। যুধিষ্ঠির বলছে যে শকুনিকে পছন্দ না, কারণ মায়া ফায়া দিয়ে খেলে, ও শঠতা করে, এই জিনিসটা আমি মানতে পারি না। তবে সবই তো তার ইচ্ছে, তার মানে তার কিন্তু আর কি মানে ওপরের শকুনির না, নিয়তি যেদিকে নিয়ে যায় সেদিকেই আমরা যাব, আর কি করা যাবে। আর বললো ধৃতরাষ্ট্র যখন ডেকেছেন তাহলে যাই, চলো, আমাকে ডাকা হলে আমি তো না করতে পারি না। একদম। পরদিন সবাই মিলে দ্রৌপদী, ভাতৃগণ এবং কিছু লোকজন নিয়ে, ওদের দাস দাসী নিয়ে তারা হস্তিনাপুরের দিকে যাত্রা করলেন। সেখানে গিয়ে তো যথারীতি, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা নাম আছে, সেটা হলো ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, দুর্যোধন, শল্য, শকুনি প্রভৃতির সঙ্গে তারা মানে সবার সঙ্গেই প্রায় দেখা করলো। দেখা করে ধৃতরাষ্ট্রের গৃহে গেল, গান্ধারী তাদেরকে আশীর্বাদ করলো। ধৃতরাষ্ট্র পঞ্চ পাণ্ডবের মস্তকাঘ্রাণ করলেন। মস্তকঘ্রাণ কি দেখতে তো পান না, মস্তকাঘ্রাণ, হ্যাঁ, গন্ধ শুকেই বলেন যে ও আচ্ছা, যেটা যুধিষ্ঠির, আচ্ছা নবরত্ন, এটা তো যুধিষ্ঠির লাগায়, এরকম টাইপেরই হয়েছে, আর কি হবে। তো মস্তকাঘ্রাণ করলেন, করার পরে আমাদের দ্রৌপদীকে দেখে, বুঝলি, দ্রৌপদীর মানে অতি উজ্জ্বল সব তার বেশভূষা, তার মানে যা যা গয়নাগাটি পড়েছে চকমক করছে আর কি, আর গ্ল্যামার তো দ্রৌপদীর আছে, হ্যাঁ ছিলই। এটা দেখে কিন্তু বাকি কৌরবদের যে মানে মহিলা টহিলা, এরা কিন্তু একেবারে দেখো কি সেজেগুজে এসছে, এইটা হয়েছে কিন্তু ওখানে একটা ছোট একটা ওই মজলিস হয় না, অন্তঃপুরে, অতটাও ভালো কিন্তু দেখতে না, এরকম কথাবার্তা গুলো হয়েছে আর কি, বেশি দেখানো, হ্যাঁ বেশি দেখানো, হ্যাঁ এসছিস শ্বশুর বাড়িতেই তো এসছিস, এত গয়না পরে আসার কি হলো, এরকম ঠিক ঠিক ঠিক, ওই পিসি অনেক ছিল আর কি। তো যাই হোক, এটা হওয়ার পরে তারা তো গিয়ে 2-3 দিন বেশ ভালোভাবেই সুন্দর শান্তিপূর্ণ অবস্থায় তারা দিন কাটিয়েছে। কসরত হয়েছে, স্নান হয়েছে, উত্তম সমস্ত স্যান্ডেলউড মানে চন্দন তেল ফেল দিয়ে একদম লাগিয়েছে, এবং মহিলা গন্ধাদেরকে গান করে শুনিয়েছে, সেসবেরও ব্যবস্থা আছে, সব করেছে। এবং সারা রাত তারা বেশ সম্ভোগ ইত্যাদিতে তারা মত্ত হয়ে ভালোভাবেই কাটিয়েছেন দিন, রাজার মতোই কাটিয়েছেন। অ্যাকচুয়ালি বেশি দিন না, ওই একটা রাতের কথাই আছে, তারপরে ও চলে গেছে পরের দিন সকালে হবে। দুধ কিরা করবি তুই, সেদিন ঘুমা না, একটা খেলার আগের দিন একটা মোরাল বুস্টার, এগুলো সেটাই তো ঘুম দরকার, তো মানে প্রপারলি দেখতে হবে, তো পরের দিন এরকম করে দেখলে তো হবে না, ওই করতে গিয়েই হচ্ছে যা হওয়ার, রাত্রিবেলা ঝামেলা হচ্ছে। শকুনি গেছে দুধ ক্রীড়ায়, শকুনি বলছে দেখো এখন সবাই আমরা ওয়েট করছি, চলো খেলা, লেটস বিগিন, মানে শুরু করা যাক। এবার
যুধিষ্ঠির বলে দেখো দুধ ব্যাপারটা কিন্তু সঠময়তা ও পাপজনক, মানে সঠতাময় এবং পাপজনক, ব্যাপারটা কিন্তু ভালো না। আর বলছে ক্ষত্রিয়দের তাতে মানে দুধ ক্রীড়ার মধ্যে কোনো পরাক্রম নেই এবং নীতিসঙ্গত না ব্যাপারটা, আর সঠতায় গৌরব নেই, মানে ওই তুমি আগে থেকে উল্টোপাল্টা করে তুমি মায়া দিয়ে জিতে যাবে, এটাতে কোনো গৌরব নেই। বললো শকুনিকে বলেছে যে আপনি কিন্তু অন্যায়ভাবে জয় আমাদের করবেন না, আপনি কিন্তু ওইসব মায়াটা করতে পারবেন না, বা ফেয়ার গেম লাগবে। শকুনি বললে আরে কি বলছো, মানে যে আগে থেকে জানবে যে পড়লে কি হবে সে তো শর্ট, আমি কোথায় শর্ট, যে এটা জানে সে কিরম হারামি। দেখ শকুনিটা বলছে যে ও কিন্তু ওটাই করে, এবং ও বলছে ওই লোকটা শর্ট, আমি না। হ্যাঁ, তবে একটা ইম্পর্টেন্ট বলছে যে মানে সংখ্যাতত্ত্বের জ্ঞান যার আছে সে তার তো শর্টটার দরকার নেই। হ্যাঁ একদম, মানে জুয়া খেলায় যে একটা সংখ্যাতত্ত্বের ব্যাপার আছে এটা কিন্তু শকুনি বুঝতে পারে, তারাই তো ভালো খেলে। একদম একদম। আর বলছে যে অক্ষক্রীড়া পাশা ফেললে কোন সংখ্যা পড়বে কোন সংখ্যা পড়বে সেটা তো বোঝাই যায় না। আর দ্বিতীয় কথা, যে অক্ষক্রীড়ার নিপুণ, মানে যে পারে সে, তাকে কিন্তু এইসব ম্যাটার করে না তার জন্য। এটা মানে ওকে উস্কে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ভালো খেলো তাহলে তোমার এত ভয় জোরে বল করলে তোমার অসুবিধা কি, তোমার ব্যাট তো আছে, এরকম একটা বল আগে থেকে বলবে না বাউন্সার কিন্তু করতে পারবে না, এরকম করলে হবে না। বাউন্সার দেবো, তুমি খেলবে, ভালো প্লেয়ার হলে তুমি ডাক করে দেবে, পুল করো না তুমি, দেখি পারি কেমন। হ্যাঁ বলে আর আরেকটা ব্যাপার আছে, এটা হলো যারা নিপুণ প্লেয়ার, যারা প্রপার প্লেয়ার, তাদের কাছে কিন্তু জেতা খুব একটা সুবিধার না। তো এই জন্য বলছি আমাদেরও কিন্তু হারিয়ে দেওয়ার চান্স আছে, মানে ওকে একটুখানি তোল্লাই দিয়েছে, আর তুমিও তো ভালো প্লেয়ার, তো আমাদের কিন্তু হেরে যাওয়ার চান্স আছে। তো কিন্তু আমরা কিন্তু খেলবো, আমাদের হেরে যাওয়ার চান্স জেনেও আমরা খেলবো। তুমি যদি ভয় পাও ঠিক আছে খেলবো না। হ্যাঁ হ্যাঁ, মানে যুধিষ্ঠিরের ইগোতে হার্ট করে, একদম একদম। ভয় পাও, আমাকে চ্যালেঞ্জ করেছো, আমি কিন্তু ছাড়বো না, একদম যুধিষ্ঠির আমি খেলবো, বিনা যুদ্ধে আমি, মানে বিনা লড়াইতে আমি খেলবো, আমি হেরে যাওয়ার ভয় যুধিষ্ঠির পায় না। এটা করে কার সাথে খেলতে হবে? দুর্যোধন চলো খেলি। দুর্যোধন বলছে হ্যাঁ আমার তরফে শকুনি মামা খেলবে। যুধিষ্ঠির বলছে এটা কেমন কথা, তোমার তরফে খেলবে মানেটা কি? এরকম তো হয় না, এরকম তো হয় না। খেপ খেলার তখন সেরকম একটা বোধহয় প্রচলন ছিল না, দুর্যোধন চালু করলেন। তো বলছেন না না দুর্যোধন ওই খেলবে, খেলতে হলে এইভাবেই খেলো, না হলে পরে তোমাকে তো বলেছি ভয় পেলে চলে যাও। তো যুধিষ্ঠির বলছে আচ্ছা ঠিক আছে। বলেছে যাই হোক বড় হয়েছো, যা ভালো হতো করো, আমি কি আর বলবো, আমি আর কি বলবো। তো এরকম যখন মোটামুটি রেডি, তখন তো সবাই এলেন একে একে, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র, সবাই এসে মানে নিজের নিজের জায়গায় বসলেন। কারোরই মন মেজাজ খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ কারোরই খুব একটা মন ছিল না। ধৃতরাষ্ট্রের খানিকটা থাকলেও বাকিদের তো একেবারেই মন নেই। বিদুরের তো আগেই থেকেই আমরা জানি যে বিদুর তো কোনোভাবেই সাপোর্ট করছে না, বিদুর তো কোনোভাবে সাপোর্ট করছে না। এরপর আসছে তো বিদুরের সাপোর্ট না করার কথাটা তো পরে হচ্ছে, কিন্তু প্রথম থেকেই সাপোর্ট করছে না। তো এবার শুরু কর খেলা, খেলা শুরু করো, খেলা শুরু হবে এবার। তারপর খেলা হলো শুরু, রেফারি বাজালো বাঁশি, খেলা হলো শুরু। যুধিষ্ঠির বলল দুর্যোধন সাগরের নিচ থেকে, বা সাগরের যে ওই যে ঘূর্ণি, ওই ঘূর্ণির মধ্যে থেকে তৈরি বেরোনো একটা মহামূল্য মণি আমার হারে আছে, আমি সেইটা তোমার কাছে দিলাম। মুক্তোর মালা বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ একদম মুক্তোর মালা, সেটা দিলাম। এবং এটা হলো মহামূল্য মণিফণি বলেছে, এবং এটা হলো আমার প্রথম বেট, প্রথম পণ। দুর্যোধন বলল আমার অনেক মণি আর রত্ন আছে, আমি সবটা লাগিয়ে দিলাম, তুমি একটা বললে আমি সবটা লাগিয়ে দিলাম। হয়েছে, খেলা শুরু। শকুনি ফেললেন পাশা ফেলেই বললেন এই জিতলাম। যুধিষ্ঠির বলল এই 1 মিনিট, আমি কিন্তু আপনাকে বলেছিলাম আপনি কিন্তু সঠতার দ্বারা জিতছেন। হ্যাঁ এটা কিন্তু আমার পণটা এমনি জিতে নিলেন, এটা ঠিক হলো না। এবার খেলা হবে। হ্যাঁ 1000 বার খেলবো আপনার সাথে, ঠিক খেলা হবে।
এবার খেলা হবে, 1000 বার খেলবো, দেখি কোথায় যায়। এই যুধিষ্ঠির কিন্তু মোটামুটি একটা মোহে পড়ে গেছে, পড়ে গেছে, এইখান থেকেই গন্ডগোলটা হয়ে গেছে। ও কিন্তু ট্র্যাপে র্যাবিট হলে ঢোকা শুরু হয়ে গেল 100%। এবং ও বলছে মানে যেটাই হোক আমি খেলবো আজকে। বলছে আমার কাছে আমার অনেক মঞ্জুষা আছে। মঞ্জুষা মানে কি রে? এখানে তো লিখেছে যে ঘোড়ায় ভর্তি তোমার 1000 ঘোড়া গোল্ড কয়েন, মানে স্বর্ণ মুদ্রা আছে। হ্যাঁ সেটা তো আছেই, বলছে অনেক আছে, অনেক আছে আমার কাছে। রাজকোষে প্রচুর সোনা আছে, রূপো আছে, সেটাই আমার পণ। লাগিয়ে দিলাম, হোক তাহলে। হলো, শকুনি আমার পাশে ফেললেন, বলে নিয়ে জিতলাম। আমার কাছে মানে যুধিষ্ঠির বলছে আমার কাছে একটা দারুণ রথ আছে। সে রথ মানে ব্যাঘ্র চর্মে আবৃত সেই রথ, দুর্দান্ত, হ্যাঁ আওয়াজ টাওয়াজ আছে, এবং পুণ্যাত্মা রথ একেবারে। হ্যাঁ, রথের মধ্যে সব থেকে বড় ভালো রথ যেটা আর কি, সেই রকম একটা রথ আছে আমার, লাগিয়ে দিলেন, এই ফেললাম পাশা, এই জিতলাম। 1000 হাতি আছে আমার কাছে, যুধিষ্ঠির বলছে। আবার 1000খানা হাতি আছে, তারা সব ট্রেন্ড হাতি, যুদ্ধ নিপুণ। এবং যুদ্ধে বেসিক্যালি হাতির প্রবলেম কি, আমরা পরে যুদ্ধে দেখেছি শব্দ হলে পরে হাতিরা ভয় পায়, কিন্তু এই হাতিরা, এই 1000 হাতি আমার যুদ্ধে শব্দ টব্দ হলে ভয় পায় না। এবং এদেরকে দেখলে এবং এরা যখন যুদ্ধে যায় তখন এদেরকে হারানো খুব মুশকিল। লাগিয়ে দিলাম, আবার শকুনি যথারীতি আরেকবার ফেললো, আবার বললো এই জিতলাম। জিতেই যাচ্ছে একটার পর একটা, কোনোভাবেই করা যাচ্ছে না। এইবার হয়েছে মুশকিলটা। হ্যাঁ, এইবার যেটা ও পণে লাগালো সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। সেটা হচ্ছে 1 লক্ষ তরুণী দাসী আমি লাগালাম। মানে দাসীটা তো ছিল তার কাছে, এবং সেটা দিচ্ছে তারা খুব প্রচন্ড সুন্দরী, তারা নৃত্য গীত নিপুণা, হ্যাঁ তারা শালঙ্কারা, হ্যাঁ, মণিরত্ন সমস্ত পড়ে থাকে, গান সঙ্গীত এবং নৃত্যে দারুণ তারা। মানে বেসিক্যালি দাসী বলতে যেটা বোঝানো যায় আর এবং শুধু তাই নয়, এই স্নাতকদেরকে আমি এই দাসী পাঠাই, হ্যাঁ যারা আমাদের ইয়েতে থাকে। আর 1 লক্ষ যুবক দাস, প্রথমে দাসী দিয়ে দিয়েছে। হ্যাঁ প্রথমে দাসী, আবার জিতে গেল। তারপরে দিয়েছে তাহলে 1 লক্ষ দাস আছে আমার কাছে। এবং এই দাসরাও খুব স্কিল্ড, এরা বিভিন্ন জিনিসে ইন্টেলিজেন্ট, শুধু স্কিল্ড নয় এবং ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। এরা খাবার টাবার পরিবেশন করে এবং অন্যান্য দাসদের দিয়ে যে সমস্ত কাজ করানো হয় সেগুলো তারা করে। এটাও আমি লাগালাম, এটাও আমি হেরে গেলাম। যা এরপর থেকে যা যা লাগাবে সবই হেরে যাবে ও। তো কেউ বলা জরুরি কি কি লাগাবে প্রত্যেকটা। হ্যাঁ মানে ওটাই আমি বলছি, প্রত্যেকটা মানে শুধু বেটটা আমরা বলছি। হ্যাঁ, এরপরে বললো 1000 উত্তম হাতি তো দিয়ে দিয়েছে। বলেছে মানে স্বর্ধধ্বজ ও পতাকায় শোভিত 1000 রথ আছে আমার, এবং প্রত্যেকটা রথী যুদ্ধকালে এটার জন্য মানে এইটা যদি চালায় এই রথ, এমন রথ সেটা চালানোর জন্য 1 লাখ মুদ্রা আমাকে বেতন দিতে হয়। এতটাই স্কিল্ড লোক লাগে। তার মানে রথটা কি বুঝতে পারছো? রথগুলো আর কি, হ্যাঁ রথগুলো 1000 রথ দিয়েছে ওদেরকে। হেরে গেছে। আচ্ছা না, হেরে গেছে। আরেকটা নেক্সট চিত্ররথকে মনে আছে? গন্ধর্বরাজ যার সঙ্গে যুদ্ধ হচ্ছিল, ঘোড়া দিয়েছিল, অঙ্গারপর্ণ পরে চিত্ররথ হলো, ও দিয়েছিল ঘোড়া। বিচিত্র বলছিল, আপনাদের মনে আছে গন্ধর্বরাজ যখন বলেছিলাম তোমাদেরকে ঘোড়া দিলাম, একদম সেগুলো বলছিল যখন আমাদের প্রয়োজন পড়বে ডাকবে, ওরা চলে আসবে। এই যে ডেকেছে চলে এসছে, কোনো কাজে লাগলো না, এক হাত থেকে আরেক হাতে চলে গেল। সেই বিচিত্রবর্ণ অশ্ব দিয়েছিলেন, সেগুলো চলে গেল। 10,000 রথ, 10,000 শকট মানে হলো যুদ্ধরথ, সাজোয়া গাড়ি, সেটা দিয়ে দিল। আচ্ছা, 8,000 বীর সৈনিক যারা দুধ পান করে এবং শালির তন্ডুলের অন্ন খায়। শালির তন্ডুল মানে যাই না, কিছু একটা হবে, মানে দুধ ফুদ খাতে পিতে ঘর হ্যাঁ প্রপার একদম, মানে কি বলবো, প্রপার যোদ্ধা যাকে বলে, বীর যোদ্ধা। 60,000 স্বর্ণমুদ্রায় পূর্ণ 400 ধনভাণ্ড, মানে 400 মানে ঘোড়া পুরোটা ভরা হলো সোনার মুদ্রায়।
বাপরে বাপ, কত টাকা! এই সবই আবার দিলে, এই জিতে গেলাম, এই যে জিতে গেলাম। এইবার বিদুর দেখেছে এই ব্যাপারটা, কিন্তু এত কিছু হেরে গেছে, এবার আমাকে কিছু তো বলতেই হবে। কি বলেছে শুনি আমরা। তো বিদুর তখন ধৃতরাষ্ট্রকেই বলছে, এবং সবাইকে উদ্দেশ্য করে জোরে জোরেই বলছিল, বোধ হয় সবাই মানে শুনলো কি করে। ধৃতরাষ্ট্র বলছে, আপনার এই যে ছেলে দুর্যোধন যখন জন্মগ্রহণ করেছিল একটা বিকট স্বরে চিৎকার করেছিল, শ্রীগালের মতো, আমি তখনই বলেছিলাম যে পরিবারের ধ্বংস ডেকে আনবে, এই হচ্ছে ধ্বংসের সূত্রপাত, বলেছিলাম যে এই হচ্ছে ধ্বংস শুরু। কারণ যেমন শুক্রাচার্য বলেছিলেন যে যারা গাছে ওঠে মধু পাড়তে, তারা বোঝে না যে একসময় পড়ে গেলে পরে কি হবে। এটা কোনো কাজের কথা নয়, আপনি এরা কাজ করুন, একে ত্যাগ করতে হবে ইমিডিয়েটলি, এই দুর্যোধনকে ত্যাগ করতে হবে। কারণ পরিবারের জন্যে নিজের একজনকে ত্যাগ করা, গ্রামের ভালো করার জন্যে পরিবারকে ত্যাগ করা, দেশের ভালো করার জন্যে একটা গ্রামের ত্যাগ করা, আর আত্মার জন্যে সমস্ত পৃথিবী ত্যাগ করা, এটা হচ্ছে ধর্ম। এটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং যে হায়ারার্কিটা, যে এমনি তুমি পরিবারের প্রতি সম্পূর্ণ তুমি দায়িত্ব পালন করছো, কিন্তু যখন সমাজের প্রয়োজন পড়বে তখন মানে সমাজের ভালোর জন্য পরিবারকে পরিত্যাগ করা যেতে পারে, পরিবারের ত্যাগ করা যেতে পারে, মানে ফর দ্য সেক অফ একদম বিগার কজ, এবং দেশের জন্য সমাজকে ত্যাগ করা যেতে পারে। সমাজ বা গ্রাম বা নিজের সম্প্রদায় এগুলোর ইম্পর্টেন্ট না, তখন কিন্তু দেশ ইম্পর্টেন্ট। এই আগের দিন আমরা এই নিয়ে কথা বলছিলাম, ছোট গ্রুপ থেকে বড় গ্রুপ, ইতিহাসেও আমরা এটা নিয়েই কথা বলছিলাম। তো সেটাই, সেই কারণে আপনি করে ফেলুন। এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে, আপনার উচিত এইকে ত্যাগ করুন, দুর্যোধনকে ত্যাগ করুন, বরং পাণ্ডবদেরকে নিজের দলে নিন। বলেছে মেরে ফেলুন। হ্যাঁ, মেরে ফেলুন, আগে ত্যাগ করুন মানে মেরে ফেলুন, মেরে খুন করে দিন আপনি দুর্যোধনকে। আবার শুরুর আগে কি বলে জানিস, বলার আগে বলেছে, মহারাজ বলছি ঠিকই, কিন্তু এই কথাটা শুনতে আপনার ভালো লাগবে না। যেরকম মুমূর্ষু রোগীর ওষুধ যেমন ভালো লাগে না, আপনার এই কথাটা ভালো লাগবে না বলে বলেছে দুর্যোধনকে মেরেই ফেলুন। অর্জুনকে ডাকুন, সব্যসাচী আসুক, এসে মেরে ফেলুক। তখন আমরা একটা গল্প বলেছি, এই গল্পটা মোটামুটি আমরা সবাই জানি, যে ওই কিছু নাকি পাখি ছিল যারা সোনা বমি করতো, আমরা এটা ডিম দিয়ে শুনেছি, সোনার ডিম দেওয়া হাঁস শুনেছি আমরা, কিন্তু এখানে এটা বলছে যে একটা পাখি ছিল, এক ধরনের পাখি ছিল যারা হচ্ছে সোনা বমি করতো। তো একজন ব্যাধ তাদেরকে ধরে নিয়ে গেছে, কিন্তু তার আসল ভালো লোক ছিল না, সে ওদেরকেই গলা কেটে ফেলেছে যে আরও তো সোনা আছে। তাতে কি হলো, তার মানে যা সম্ভাবনা ছিল সেটাও গেল, এখনকার সম্পদও গেল। এই দুর্যোধন হচ্ছে আপনার সেই ছেলে যে এই সমস্ত করে বসবে, একে ত্যাগ করতে হবে, একে মেরে ফেলতে হবে। ধৃতরাষ্ট্রকে বলছে যে নইলে কিন্তু আমি বুঝতে পারছি যেটা, এখান থেকে একটা সমূহ সর্বনাশের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। কারণ আমি আগেই বলেছিলাম, জুয়া খেলা, দুধ ক্রীড়া, এই হচ্ছে সমস্ত ঝগড়ার মূল। এই ঝগড়া যেটা শুরু হবে এখান থেকে, এই যে সমস্ত সম্পদ নিয়ে নিল, এটা আরো কোথায় যাবে আমরা জানি না। একদম এর থেকে যে যুদ্ধটা হবে তাতে কিন্তু প্রতিপার শান্তনুর পুরো বংশ ধ্বংস হয়ে যাবে, কুরু বংশের ধ্বংস আসন্ন। একদম, এটা কোনো ভালো কাজ নয়, শেষ করুন, কিন্তু শেষ করুন একে। কিন্তু দুর্যোধন শুনেছে ব্যাপারটা, তারপর দুর্যোধন কি বলছে, তারপর ইয়েকে বলে, ধৃতরাষ্ট্রকে লাস্টে এটাও বলে, আমি জানি আপনার টাকা পয়সার প্রতি একটু মানে ধন লাভের প্রতি একটু আপনার একটু দোষ আছে, ওইদিকে একটু লোভ আছে, কিন্তু সেই জন্যই আপনি এইসব করছেন, আমি বুঝতে পারছি। কিন্তু এখন তার জন্য এই যে একটা কলহ সৃষ্টি হলো, বা এই যে একটা কলহ সৃষ্টি হতে যাচ্ছে, সেটা কিন্তু আমি মেনে যুদ্ধ হবে, এটা আমি মেনে নেবো না। এবং সঙ্গে সঙ্গে উঠে বলে, এই যে শোনো সবাই, তোমরা সবাই শান্তনুর বংশধর, তোমরা শোনো যে বিরাট কিন্তু আগুন লেগে গেছে, অলরেডি লেগে গেছে, এবং মানে নির্বোধের মতো তার মধ্যে ঢুকে পড়ো না, কিন্তু দাবানল ছড়িয়ে পড়ার আগে আগুনটা নেভাও। এটা তোমরা বুঝতে পারছো না তোমরা কি করছো। আর বলছে যে যদি দাবানল লেগে যায়, কোন সাগরে ঢুকে তোমরা আশ্রয় নেবে, হ্যাঁ, কোথায় যাবে, কি করবে, তোমরা বুঝতে পারছো তোমরা কি করছো। আর তখন ও বলছে, ওই যে পর্বতবাসী শকুনি, এই লোকটা যেখান থেকে এসছে সেখানে চলে যাক,
আর এই সব পাণ্ডবদের সঙ্গে তোমরা প্লিজ এইসব ঝামেলা বন্ধ করো, না হলে কিন্তু বিরাট মুশকিল আছে। ওয়ার্ন করেছিল বিদুর, বিরাট ওয়ার্ন করেছিল। এবং মানে আমার সবচেয়ে বেস্ট লাগে একটা কিন্তু কোথাও উচিত কথাটা বলতে লাস্ট মোমেন্টে, মানে একটা পয়েন্ট অব্দিও কিন্তু রাজার আদেশ মানে, তারপর কিন্তু কোথাও না কোথাও কোনো জায়গায় নেই যেখানে বিদুর মানে ঠিকের জন্য দাঁড়ায়নি। ঠিক ঠিক ঠিক। কিন্তু দুর্যোধন বলছে আচ্ছা মন্ত্রী হয়ে এত কথা। আরে ছোটবেলা থেকে দেখছি সবসময় পাণ্ডবদের সাইড নেওয়া। কি মনে করো আমরা শিশু আর বুঝি না কিছু? তুমি কার দলে? বন্ধু আর শত্রুকে পার্থক্য করা এখন আমি বুঝে গেছি। হ্যাঁ, তুমি হচ্ছে বেড়ালের মতো, যেই বাড়িতে খাবার জোটে সেই বাড়িতেই তুমি অনিষ্ট করো। একদম, তুমি লোকটা ভালো না, লোক ভালো না তুমি। আর সবসময় এটা কি বলছো যে শত্রুর সাথে বন্ধুত্ব করো? এটা আবার কি কথা? শত্রুর সাথে বন্ধুত্ব হয় কখনো? শত্রু তো শত্রু। আমি তো এটাকে ভালোভাবে নিচ্ছি না। হ্যাঁ, আর ও ইনফ্যাক্ট যুধিষ্ঠির বলে আপনি কি শকুনিকে যেতে বলেছিলেন না? আপনি যেখানে আপনি জানেন এইসব করবেন না। মালিক তো একজনই। হ্যাঁ, নিয়তির কথা বলেন তো, আপনি কোনো নিয়তি না। হ্যাঁ, আপনি নিয়তি না, রাজাও না, সবার মালিক একাই। তো নিয়তি মানে ভাগ্য তো আমরা সেই ইয়েতেই চড়ছি, ওয়াটারফলের মতন। তো এটার মধ্যে আপনি মাঝখান থেকে এসে ব্যাগটা দেওয়ার কি? আপনি বাড়ি যান, বেরিয়ে যান। অন্যকে কন্ট্রোল করার যে আপনার প্রচন্ড তীব্র বাসনা, এতে আপনি শত্রু তৈরি করবেন আরো। বিদুর বলে শোনো, 60 বছর বয়সের একটা লোককে যেরকম একটা কুমারী মেয়ে পছন্দ করবে না, ততটাই অপ্রিয় লাগছে না আমাকে এখন? লাগবেই, স্বাভাবিক। বলছে এরপর যদি তোমার কোনো নিজের হিতাহিত সম্পর্কে কোনো অ্যাডভাইস লাগে, ওই জড় পদার্থের কাছে যাবে, তাকে গিয়ে জিজ্ঞেস করবে, কীট পতঙ্গের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, পঙ্গু লোককে জিজ্ঞেস করবে, আমার কাছে আসবে না। কিন্তু আমি কিন্তু তোমাকে এরপর বুঝে নাও, কিন্তু আমি চলে গেলে কি হতে পারে। এখানে কিন্তু ওটা যেটা আমরা আড্ডাতে আলোচনা করছিলাম, সেম থিং ইজ প্রায় বিদুর লেভেলে পৌঁছে গেছি আমরা মনে হচ্ছে। কারণ ও লিখেছে, বলছে যে তোমার যদি শুধু ভালো কথা শুনতে হয়, আমি যা করছি খুব ভালো সব ঠিক আছে, তাহলে পরে তুমি স্টুপিড ইডিয়েট লোকদের সাথে কাছাকাছি। একদম এরকম লোক পাওয়া খুব সহজ। এই মোসাহেব যেটা বলছে, মোসাহেব পাওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু যে তোমাকে সবসময় সমালোচনা করবে এবং সঠিক কথা বলবে, তোমার প্রতি ভয় না পেশ, তেমনি লোক পাওয়া কিন্তু মুশকিল। দুর্যোধন, আমি একটা কথা বলে দিলাম। কারেক্ট। এবং তেমনি লোককে তোমার আশেপাশে রাখাটা খুব জরুরি। এটা তুমি জানো না অরুণাভ, তুমি বলো মানে ইয়েকে বলেছে দুর্যোধনকে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং, আমার মনে হয় এইখান থেকে বোঝা যায় যে সত্যি কিন্তু আমাদের আশেপাশে খুব হ্যাঁ বলে, আরে দাদা দারুণ, আরে ভাই খুব ভালো, এই লোকগুলো অনেক আছে। কিন্তু এমন লোক থাকা কিন্তু খুব জরুরি যে আপনার বা আমার বা সবার ক্ষেত্রে ধরুন সঠিক সমালোচনাটা করতে হবে। এই কারণে বুদ্ধিমান লোক আশেপাশে থাকা ইজ গুড। যেমন তুই আছিস আমার পাশে, সুবিধা। অ্যান্ড দ্য ভাইস ভার্সা। হ্যাঁ, না, এটা সত্যি কথা। এটাই আমরা সবসময় বলি যে আজকে ইয়েস ম্যানে যে আমরা ঘিরে আছি সবসময়, বা থাকতে চাই, বা সবসময় শুনতে চাই যে হ্যাঁ আমি যেটা বললাম সেটা অন্য কে বলছে, সেটা কোনো কাজের কথা নয়। কারণ সঠিক কথাটা তো সে বলবে না। সে হয়তো ভয়ের জন্যে, কিছু পাওয়ার জন্যে, বা শুধুমাত্র বন্ধুত্ব যেন নষ্ট না হয় তার জন্য একটা ভালো কথা বলে যাবে, হা মিলানা। সেটা বিদুর বললে আমি এটা করতে পারবো না, আমি তোমাকে সত্যি কথাটা বললাম, এবার বাকি তুমি দেখলো যা করো। এদিকে শকুনির কাজ করে যাচ্ছে। তো শকুনি বলছে আচ্ছা তুমি তো অনেক কিছু হারলে ভাই যুধিষ্ঠির, আর কি আছে? যুধিষ্ঠির বলছে হ্যাঁ ও শকুনি, তুমি তো জানো না আনলিমিটেড আছে আমার কাছে। আলাদা করে ইগো, হ্যাঁ ইগো আলাদাই আছে, আনলিমিটেড আছে আমার কাছে, আলাদাই আছে। আমি সব নিয়ে খেলবই, সমস্ত আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে অসংখ্য অশ্ব, গো, ছাগ, মেষ এবং পর্ণাশা সিন্ধু নদীর পূর্ব পারের
সমস্ত সম্পত্তি, নগর জনপদ, ব্রহ্মস্য ভিন্ন সমস্ত ধন, ভূমি, ব্রাহ্মণ ভিন্ন সমস্ত পুরুষ, শকুনি সব জিতে গেল। এই লাগিয়ে সব জিতে গেল, নিজেদের সিটিজেনদেরকেও বেটে লাগিয়েছে। হ্যাঁ, এবার শুধু সিটিজেন না, এখন ব্রাহ্মণ ভিন্ন সব পুরুষ। ব্রাহ্মণদের আবার তিনি বেটে লাগাননি, মানে ব্রাহ্মণরা বেটের ইয়ে না। এবার আবার কি আছে এখানে, আরেকটা দিয়েছে, ব্রহ্মস্য ভিন্ন সমস্ত ধন, নন ব্রাহ্মণ। হ্যাঁ, মানে নন ব্রাহ্মণ সিটিজেনদেরকে উনি বেট করতে পারেন। এটা কোনো কথা হলো? রেসিস্ট শুধু না, তো সেই সময়কার বিরাট বলে আর কি এই মহাভারতে, কিন্তু এটা লিখেছেনই ওনারা বোধহয় এই কারণেই লিখেছেন যাতে এটা লোকের কাছে স্পষ্ট হয় যে প্রায়োরিটিটা কি। যিনি লিখেছেন এমনি এমনি লেখেনি, সত্যি হোক ইতিহাস হোক, সেটার থেকে বড় কথা যে প্রায়োরিটিটাকে খুব আইডেন্টিফাই করে দিয়েছে যে এই দেখো এইভাবে কিন্তু যুধিষ্ঠিরের কাছে বা সেই সময় রাজার কাছে প্রায়োরিটি ছিল। একদম প্রথমে তার সেনা, তারপরে দাসদাসীরা হচ্ছে সবচেয়ে ডিসপেন্সেবল, মানে দিয়ে দিলে হয়। হ্যাঁ, ঘোড়ার আগে দাসদাসী দিচ্ছে, মানুষের কি একটা মূল্য দিচ্ছে সে আর কি, দাসদাসী মূল্যই না, ওদের প্রপার্টি একদমই হয়ে গেল, সিটিজেনরা নয়। তারপরে তার অশ্ব ঘোড়া সমস্ত, তারপরে এবার সম্পদ, লাস্ট অব দি সিটিজেন তুমি মালিক, যে তুমি তাদেরকে বেট করবে তাদের নামে। হ্যাঁ, মানে আমি জানি না, দেখ যুধিষ্ঠিরকে ধর্মপুত্র, ধর্মরাজ, ও নাকি ধর্মের বাইরে কিছুই করেনি। যত আমরা আরও ডিপে ঢুকছি, মানে আমি তো অলরেডি পড়েইছি অনেক বেশ কয়েকবার, যত ডিপে ঢোকা যায় আরও বেশি, এই আলোচনাতে আরও বেশি ডিপে ঢুকছি, তাতে কিন্তু মানে এই যে ধর্ম, ওর কিন্তু ধর্ম না পাশা খেলাটা, একেবারেই ধর্ম নয় পাশা খেলাটা, এটা কেউ আমাকে বুঝিয়ে দিতে পারবে না। কারণ ও এসছে, ও নিজেই বলেছে যে এটা খুব একটা গর্বের বিষয় নয়, পাশা খেলাটা ক্ষত্রিয়দের গর্বের বিষয় না, বা কাম্যও না ক্ষত্রিয়দের খেলা। তাহলে খেললি কেন? বন্ধ করে দে, এখনই বন্ধ করে দাও, কোনো অসুবিধা তো নেই, যে একটা পয়েন্ট এই অবধি খেলা হয়েছে, এবার ব্যাপারটা বন্ধ। ইগো ট্রিপে চলে গেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইগো ট্রিপটাই দেখানো হয়েছে। আর হচ্ছে প্রায়োরিটি কিভাবে একজনের ওনারশিপটা থাকে, একটু ঘোরের মধ্যেও গেছিল। আর ধর্ম বা ডিউটি যেটা বলছি, সেটা তো সময় সময় চেঞ্জ হয়। সেই সময় হচ্ছে রাজারা রাজ করছে, আজকের দিনে কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা যেই হোক, ডেমোক্রেটিক একটা গণতান্ত্রিক দেশে কি কোনো নাগরিক তো শাসকের মানে অধীনে নয়, একেবারেই নয়, তার সম্পত্তি তো না, কিন্তু তখন ছিল তার মানে, কারণ তুমি তোমার সম্পত্তি ছাড়া তো কাউকে নিয়ে বেট করতে পারো না। আর এটা না, একটা জিনিস তোকে বলি, আরও একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো এই লোকটা এই আমাদের যুধিষ্ঠির সমস্ত কিছু কিন্তু এখনো অবধি যখন যা যা বলেছে, মানে এই দুধ ক্রীড়ার আগে অবধি যখন যা যা বলেছে, যখন যেভাবে অ্যাড্রেস করেছে লোকজনকে, বা যা অ্যাডভাইস দিয়েছে, সবই কিন্তু মোটামুটি ধর্মসঙ্গতই ছিল। খুব যে বিরাট ফ্ল পাওয়া গেছে তার নয়, কিন্তু এইটাতে মানে এইটা সবচেয়ে বড় ফ্ল। ছোট ছোট কিছু ফ্ল পাওয়া গেছে যুধিষ্ঠিরের, আমরা দেখেছি ক্যারেক্টার ওয়াইজ, কিন্তু একটা বিষয় ওর একটা আসক্তি আছে কিন্তু। কারণ শকুনি দেখ দুর্যোধনকে যখন বলছিল, বলে তুমি জানো না ওর মানে পাশা খেলতেই ভালোবাসে, ওর একটা আসক্তি আছে। শকুনি ঠিক বুঝে বলেছে যে উইক পয়েন্টটা কোনটা। কারণ এই যে আসক্তিটা, তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, যে কোনো মানুষ, সে যতটাই ধর্মপরায়ণ হোক, যতটাই ভালো লোক হোক, তার আসক্তি, উইকনেস তো থাকবেই। হ্যাঁ, তার উইকনেস থাকবেই, আর আসক্তি একটা বিরাট বড় উইকনেস। এই দুটোই মানুষের তো ভুল থাকবেই, ভুল ঠিক নেই। আমার মানে এটাও ইন্টারেস্টিং দেখা, যে সে ভগবানের ধর্মরাজ, বিরাট ব্যাপার, কিন্তু এই যে বৈদিক ধর্মের একটা ইউনিকনেস, যে একবারে পারফেক্ট কাউকেই করা হচ্ছে না, একদম পারফেক্ট বলে কিছু হয় না। মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, তার মধ্যে ভুল থাকবে, তার মধ্যে আসক্তি থাকবে। এখানে যুধিষ্ঠির ফেসে গেল, একেবারেই, এবং ফেসে গিয়ে তারপর বলছে যুধিষ্ঠিরকে যে এবার কি, উনি বলছে আর কি। যুধিষ্ঠির তখন বলছে যে এই যে আমার ভাইয়েরা রাজপুত্র সবাই এক একজন বিরাট বড় বড় বীর, এদেরকে লাগানো হবে এবার, মানে এদেরকে এবার আমি এতে ওঠাবো, বেট করব, পণ এদেরকে পণ হিসাবে রাখবো। এদেরকে প্রথমেই যাবে নকুল, যার সিংহের মতো তার তেজ, একদম, হ্যাঁ, সে হচ্ছে আমার প্রথম পণ। কি অদ্ভুত, কেন ভীমকে প্রথমে লাগাও, অর্জুনকে পণে ওঠাও না, ভীমা তার ভাই তো,
তো প্রথমেই নকুল, তারপরে সহদেব, এটা আবার শকুনি কিন্তু ধরে ফেলেছে। এইটা শকুনি বলেছে, ও বিমাতার ভাই বলে কি এদেরকে আগে পণে ওঠানো হলো, সেরকম কি আমার মনে হচ্ছে? ভাবছি কি ঠিক ভাবছি। ও বলে 1 মিনিট, যদি শকুনি বাড়াবাড়ি করো না, আমাদের ভাইদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করো। একাত্তা এক প্রাণ, একাত্তা এক প্রাণী যদি হয়, অলরেডি দুটোকে হেরে বসে আছি, একাত্তা এক প্রাণ মানে। হ্যাঁ, আর কেন তুই প্রথমে ভীমকে পণে ওঠালি না? একদমই তাই, মাদ্রির ছেলে বলে। এইখানে শকুনি বলেছে মত্ত লোকে গর্তে পড়ে, প্রমত্ত লোকে বহুভাষী হয়। তো এ হলো মানে অন্য লেভেলের একটা জায়গা, অন্য একটা লেভেলের ঘোরে চলে গেছে। এবং শকুনি এটা বলছে, ও কিন্তু বলছে তুমি রাজা, তুমি বয়সে বড়, তোমাকে নমস্কার করলাম, ঠিক আছে, লোকে জুয়া খেলার সময় অনেক কিছু বলে থাকে, মাফ করে দাও, হ্যাঁ কিছু ডোন্ট মাইন্ড, লেটস প্লে। শকুনির উদ্দেশ্য তো হচ্ছে পুরোটা আমি নিয়ে আগে, মাঝখানে এসবের রাগিয়ে ফাগিয়ে ফেলে যদি ও খেলা ছেড়ে চলে যায়। তুমি এত করে কথা বললে তো, তাহলে শোনো, যে আমাদের নৌকার মতো পার করে এনেছে এতদিন ধরে, যার মতো বলশালী পৃথিবীতে কম লোক আছে, সেই অর্জুনকে আমি পণ রাখছি। শকুনি তো মনে মনে হেভি হেসেছে এবং পাশা ফেলেছে, বলছে জিতেছি। যুধিষ্ঠির বলছে শোনো, তাহলে বজ্রধারী ইন্দ্রের ন্যায় যিনি যুদ্ধে আমাদের নেতা, তিনি তির্যক প্রেক্ষী, মানে তার দৃষ্টিটা একটু বাঁকা, তার পেরিফেরাল ভিশন ভালো, হ্যাঁ, সিংহ স্কন্ধ ক্রুদ্ধ স্বভাব, যার তুল্য বলবান কেউ নেই, পণের অযোগ্য সেই লোকটা, তাকে আমি পণ রাখছি। ভীম হলো কম্পন হলো, শকুনি পাশা ফেলে বললেন জিতে গেলাম। দুর্যোধনের কিন্তু হেভি মজা হয়েছে, ভীমকে পেয়ে হেভি মজা হচ্ছে। অবশেষে যুধিষ্ঠির বললো এত কিছুর পর আমার কাছে আর কিছু নেই, নিজেকে পণ রাখলাম। এবং যথারীতি শকুনি বলল যে তুমি নিজেকে পণ রাখার আগে বলছি অন্যান্য ধন, মানে তোমার জিনিসপত্র আছে, তোমার পাঞ্চালি তো এখনো না। এইখানে একটা কিন্তু জাজ সাহেব, এখানে কিন্তু একটা ছোট্ট আছে, যে যুধিষ্ঠির নিজেকে পণ রাখলো, শকুনি বললে সেটাও জিতলাম কিন্তু বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেটাও জিতলাম কিন্তু বলছি, এটা পরে কিভাবে ইম্পর্টেন্ট হবে সেটা আমরা দেখবো। যে আপনি জিতলাম, সেটা আপনি নিজেকে পণ রেখেছেন, সেটা আমি জিতে নিলাম, কিন্তু আপনার কিন্তু আরো ঐশ্বর্য আছে সবকিছু হেরে যাওয়ার আগে, সেটা হচ্ছে পাঞ্চালি। বলছিলাম মানে এইভাবে বলছিলাম যে আপনি, হ্যাঁ ঠিক আছে সব হেরে গেছেন, বলছি যে আপনার সব কি হেরে গেছেন ভেবে দেখুন একটু আর কি বলছি। তখন যুধিষ্ঠির বলছে ঠিক আছে, যিনি অতি খর্বা বা অতি কৃষ্ণা নন, কৃষা বা রক্তবর্ণা নন, যিনি কৃষকুঞ্চিত কেশী, পদ্ম পলাশাক্ষী, পদ্মগন্ধা রূপে লক্ষ্মী সমা, সর্বগুণান্বিতা প্রিয়াঙ্গদা, সেই দ্রৌপদীকে আমি পণ রাখছি এরকম হচ্ছে ব্যাপারটা। ধর্মরাজের এই কথা শুনে সভা কিন্তু হঠাৎ করে না এইটা কি হচ্ছে, একেবারে এটা কি হচ্ছে, মানে চিৎকার চেঁচামেচি হয়ে গেল আর কি। বৃদ্ধগণ ধিক করা, ভীষ্ম দ্রোণ মানে ঘেমে গেছে, মানে দরদর করে ঘাম পড়ছে, এইটা কি হচ্ছে আমাদের সামনে, কি হচ্ছে? বিদুর মাথায় হাত দিয়ে বলছে বলেছিলাম আমি কেনই বা গেলাম এ ডাকতে এদের। বিদুরের মাথায় হাত। ধৃতরাষ্ট্র কিন্তু আবার অদ্ভুত একটা বিহেভ করলো, মনের ভাব গোপন করতে পারলো না, মানে এই কি হলো, এটা কি ওরা জিতলো কি গেল? হ্যাঁ হ্যাঁ, কর্ণ দুঃশাসন কিন্তু আনন্দ প্রকাশ করতে লাগলেন, আর অন্যান্য সদস্যদের চক্ষু থেকে অশ্রুপাত হলো। শকুনি পাশা খেলে বললেন জিতে গেছি। তাহলে পাঞ্চালীকে ডেকে পাঠানো হলো, দুর্যোধন বললো যে পাঞ্চালীকে ডেকে নিয়ে আসো। প্রথমত বিদুর বিরাট আপত্তি করেছে, যে আমি বলেছিলাম, এটাই আমি ভয় পাচ্ছিলাম যে একটা সাংঘাতিক কিছু হয়ে যাবে। হলো তো এরকম শব্দ, কারণ দুর্যোধন বলছে হ্যাঁ পাঞ্চালী আমাদের দাসী হয়ে গেছে, এবার হ্যাঁ ঘর পরিষ্কার করাবো তাকে দিয়ে, এই সমস্ত বলছে। বিদুরের তখন বলছে যে এমন কিছু বলো না দুর্যোধন, যেটা ফেরত নিতে পারবে না, কারণ এমন কথা মানুষের মনে প্রবেশ করে যায়, সারা জীবন ভুলতে পারে না, তার থেকে কিন্তু বড় বড় সমস্যা হয়েছে পৃথিবীর ইতিহাসে, এসব বলো না। কিসে কি দুর্যোধন তো শুনবে থরি,
বলছে কিচ্ছু না, দাসকে বলছে যাও তো পাঞ্চালিকে ডেকে নিয়ে এসো। তাহলে পাঞ্চালিকে ডেকে নিয়ে আসতে গেল, এই শটটাতেই লাস্ট ক্লোজ করি। এই দেখতে পাচ্ছেন দূরে পাঞ্চালিকে ডেকে, যাও পাঞ্চালিকে ডেকে নিয়ে আসো। আমরা একটা দরজার শট দেখতে পাই, দরজাটা ফাঁকা, আর কেউ একটা এগিয়ে ওদিক দিয়ে বেরিয়ে গেল। এরকম একটা জায়গায় আমরা সবাই অধীর একটা টেনশনে আছে, সবাই এইদিকে এই শটটা লাগবে, এদিকে একটা ওয়াইড শট, সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে অদ্ভুত একটা চিন্তা, আর দুর্যোধনের মুখে একটা তীর্যক হাসি। কাট, এখানে ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিন। এখানে আপনাদের এই আজকের গল্প বুঝতেই পারছেন, আমরা যেরকম ভাবে আজকে মজা হলো খুব, আজকে মানে এই গল্পটা আমাদের তো মজা হলো, ওনাদের হলো কিনা সেটা দেখতে হবে। আমাদের হলো আর কি, ওনাদের হলো কিনা আপনারা বলবেন অবশ্যই। আরেকটা ব্যাপার হলো যে দুধ ক্রীড়া বিষয়টা ওভারঅল অনেক কিছু আমাদেরকে দেবে। আমরা এই দুধ ক্রীড়াটা কমপ্লিট করার পর আমার মনে হয় অ্যানালিসিসের একটা জায়গা অনেকটা থেকে যাবে। সেটা আজকের এপিসোড এখানেই শেষ করি। আমরা ছোট ছোট 40 মিনিট করে এপিসোড করি। আজকেরটা বোধহয় এরকম 42 কিছু একটা হবে। হ্যাঁ, তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।